নমস্কার। বহুদিন বাদে আমি ভিডিও করতে এসেছি। আপনারা হয়তো ভাবছেন তাই কেন আমি আর ভিডিও করছি না। আসলে নিজে অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই প্রায় মাসখানেক হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি। এর মধ্যে দুটো প্রশ্ন এসেছিল আমার কাছে। একটা প্রশ্ন ছিল তন্ত্রের অভিষেক আদি সম্বন্ধে, আর একটা প্রশ্ন ছিল আমাদের দেহের মধ্যে যে চক্র আছে সেই সম্বন্ধে। কিন্তু প্রশ্নটা আমি পড়তে পারছিলাম না, কারণ ওটা ওপেন হচ্ছিল না। জানি না যে ভাইটি আমার প্রশ্নটা করেছেন তিনি আমার প্রশ্নটা ডিলিট করে দিয়েছেন কিনা। যেটুকু বুঝে পড়তে পারছিলাম তাতেই দেহের মধ্যেকার চক্র সম্বন্ধে ডিটেলসে হয়তো উনি জানতে চেয়েছিলেন। কেউ আমার যোগাযোগ নাম্বার চেয়েছেন। যোগাযোগ নাম্বার এখানে ভিডিওতে দেওয়া আছে, আজকেও দিয়ে দেবো এখানে। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, যোগাযোগ কথা আমার সাথে বলতেই পারেন, কিন্তু আমি কোনো তন্ত্র মন্ত্র ক্রিয়া বিশেষজ্ঞ নই। সোজা কথায় ওগুলো করি না আমি। যাই হোক, দীর্ঘদিন বাদে আপনাদের সবার কাছে এসেছি। এরই মাঝে মকর সংক্রান্তি গেল, কুম্ভ মেলা চলে গেল। তাই সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা ভিডিও দেখেন, যারা দেখেন না, প্রত্যেককে বলবো যারা দেখেন না তাদের কেন দেখেন না সেটা জানান। যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানান। কিন্তু আবারও বলছি, ব্যক্তিগত আক্রমণ করবেন না, কারণ এই জিনিসটা আমি পছন্দ করি না। কারণ আমাকে যেমন আপনারা এখানে শুধু ইউটিউবে দেখছেন, ঠিক তেমনিও আপনাদেরও কাউকে আমি ব্যক্তিগতভাবে, সবাইকে তো আমার পক্ষে চেনা সম্ভব নয়, তাই আমিও যেমন ব্যক্তিগত আক্রমণে যাই না, তেমনি আমিও অন্য থেকে এটাই এক্সপেক্ট করব যে কেউ আমার কোনো কথা পছন্দ নাই হতে পারে, আমাকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিয়ে দেবেন। কিন্তু বেশ কিছু লোককে আমি এখান থেকে সরাতে বাধ্য হয়েছি, যাদের একটাই কাজ শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ। এটা মানুষের মনে হয় আদিম ইচ্ছা। ঠিক যেমন এই রিসেন্ট কুম্ভ মেলায় একজন সাধু খুব জনপ্রিয় হয়েছেন। তিনি মুম্বাই আইআইটি থেকে পাশ করেছেন। তিনি নিজের যোগ্যতায় আইআইটি পেয়েছিলেন, চান্স পেয়েছিলেন আইআইটিতে, নিজের পয়সায় পড়াশোনা করেছেন। কিন্তু কিছু মানুষের দেখে মনে হচ্ছে যেন তাদের বাবার পয়সায় উনি পড়াশোনা করেছেন। উনি আইআইটি ছেড়ে কেন উনি সাধু হবেন? বিরাট প্রশ্ন। একটা মানুষের তার নিজ জীবন বেছে নেওয়ার অধিকার তার, সেখানে আরেকজন নাক গলাতে পারে না। সে যদি মনে করে আমার এই পথটি আমার কাছে ভালো লেগেছে, হ্যাঁ আমি এই পথে শান্তি পেয়েছি বা স্যাটিসফ্যাকশন খুঁজে পেয়েছি, তাহলে তার কাছে ওটাই শ্রেয়। সে তো সমাজের কোনো ক্ষতি করছে না। যদি দেখা যেত যে সে তার দ্বারা সমাজের ক্ষতি সাধন হচ্ছে, তাহলে তাকে বলা যেত হ্যাঁ আপনি সমাজের ক্ষতি করছেন। তিনি তার নিজের মতন আছেন, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন, তারপরেও কিছু লোকের সমস্যা। এরকম কিছু লোক থাকবেই
যারা নিজের সমস্যার তো সমাধান করতে পারেন না, অন্যের জীবনেও গিয়ে ঝাঁকি মারবেন, উঁকি মারবেন এবং পারলে 10টা উপদেশ দিয়ে আসবেন। কারণ ভারতবর্ষে বলবো না, সারা পৃথিবীতে মনে হয় একটি জিনিসই ফ্রিতে দেওয়া যায়, উপদেশ। আপনাদের জীবনেও ঘটেছিল, প্রচুর মানুষ এসছেন আপনাদের বিপদে আপদে, দেখবেন পাশে দাঁড়ানোর লোক কম পেয়েছেন, উপদেশ দেওয়ার লোক বেশি পেয়েছেন। পাননি কি? এটা নিয়ম। আপনার বাড়িতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেছে, রাত্রিবেলা তাকে নিয়ে হাসপাতাল বা নার্সিংহোমে যেতে হবে, দেখবেন মানে পাশে দাঁড়ানোর লোক কম পাবেন। মানে যে আপনার সাথে যাবে পেশেন্ট নিয়ে, সারা রাত ওয়েট করবে, এরকম লোক কম পাবেন। এমন লোক বেশি পাবেন যারা এসে বলবে, আরে ওই নার্সিংহোমে নিয়ে যা, আরে ওই হাসপাতালে নিয়ে যা, ওইখানে ভালো ডাক্তার আছে। 10টা নার্সিংহোমের 10টা অ্যাম্বুলেন্সের উপদেশ আপনাকে দিয়ে দেবে। এই জিনিসটা সব জায়গায় হয়। তো প্রসঙ্গে ফিরে আসি, যিনি তন্ত্রের অভিষেক সম্পর্কে জানতে চেয়েছেন, আগেই প্রথমে বলে রাখি, এটা যথেষ্ট মানে বর্তমানে যথেষ্ট বিতর্কিত জায়গায় চলে গেছে। কেন বিতর্কিত জায়গায় গেছে? তার কারণ হচ্ছে অভিষেক জিনিসগুলো হলো আমাদের সাধারণ পড়াশোনার ক্ষেত্রে যেমন একটা ধাপে ধাপে একটা ডিগ্রি আছে, প্রাইমারি থেকে সেকেন্ডারি এসে আপনি মাধ্যমিক পাশ করলেন, মাধ্যমিক দিলেন বা মাধ্যমিক পাশ করলেন, এটা মাধ্যমিক পাস, তারপরে উচ্চ মাধ্যমিক পাস, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট, তারপরে বা মাস্টার্স, তারপরে মাস্টার্স থেকে কোনো বিষয়ে পিএইচডি ইত্যাদি করা। এবার এই যে জিনিসগুলো করছেন, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে উঠতে একটা যোগ্যতা লাগে, সেকেন্ডারি থেকে মাধ্যমিক পাশ করতে একটা যোগ্যতা লাগে, মাধ্যমিক থেকে আবার উচ্চ মাধ্যমিক পাশ করতে একটা যোগ্যতা লাগে, উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন করতে আরেকটা যোগ্যতা লাগে। গ্র্যাজুয়েশনের মানে মাধ্যমিক যখনই নিলেন আপনি, এখানে আবার বিষয় 3টে ভাগ হয়ে যাচ্ছে, কেউ সায়েন্সে যাচ্ছে, কেউ কমার্সে যাচ্ছে, কেউ আর্টসে যাচ্ছে। গ্র্যাজুয়েশনে গিয়ে এই ভাগগুলোর মধ্যেও আবার কোনো একটা বিশেষ সাবজেক্টকে সে চয়েস করে নিচ্ছে, কেউ অনার্স নিচ্ছে। এরপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তার যদি অনার্সের নাম্বার ভালো থাকে, সে সেই নাম্বারে মাস্টার্স করছে সেই সাবজেক্টের উপরে, কেউ এমএ করছে, কেউ এমকম করছে, কেউ এমএসসি করছে। এরপরেও কিন্তু আরও পড়ার জায়গা পড়ে থাকে, রিসার্চের জায়গা পড়ে থাকে, পিএইচডি করার জায়গায় পড়ে থাকে। এটা হলো এটা আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা, এর বাইরেও আছে। সায়েন্সের ছেলেরা আইআইটিতে যেতে পারছে, যেরকম বললাম, কমার্সের ছেলেরা অ্যাকাউন্টেন্সির দিকে চলে যাচ্ছে, আর্টসের ছেলেমেয়েরা আরও অন্যান্য দিকে যেতে পারছে। এখানে যেমন বাহ্যিক শিক্ষার ক্ষেত্রে যেমন একটা যোগ্যতার পরিমাপ আছে, অর্থাৎ মাধ্যমিক পাশ করতে হলে একটা পরীক্ষা দিতে হয়, উচ্চ মাধ্যমিক পাশ করতে হলে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা হচ্ছে মাপকাঠি, রেজাল্টটা হলো তার মার্কশিট, মানে আমি এবার পাবো কি না। তো তন্ত্রের ক্ষেত্রেও কিন্তু এই যোগ্যতার পরিমাপ এক সময় ছিল। বাজারে
আপনি বা আমি যেই হোক, প্রচুর যে কটা তন্ত্রের বই পাওয়া যায়, যে কটা তন্ত্রশাস্ত্র পাওয়া যায় এখনো, কিনে আনলাম, মুখস্থ করলাম। কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রসার আগা থেকে মানে গোড়া থেকে একদম শেষ পর্যন্ত আগা থেকে গোড়া পুরো মুখস্থ করে ফেললাম। আরও যা যা আছে, জগন্মোহন তর্কালঙ্কার লিখিত বৃহৎ রহস্য পূজা পদ্ধতি বা অঘোর সদন, এসব বইগুলো মুখস্থ করে ফেললাম। তাহলেই কি আমি তান্ত্রিক হয়ে গেলাম? বা কারোর কাছে গিয়ে আমি একটা মোটা টাকা দিয়ে একবারে রাজ্যাভিষেক, সাম্রাজ্যাভিষেক বা মহাসাম্রাজ্যাভিষেক নিয়ে বসে রইলাম টাকা দিয়ে, তাহলেই কি আমি তান্ত্রিক হয়ে গেলাম? খুব ভালোভাবে ভাবুন। আমার ধরুন, আমার বা আপনার কারোর মানে ডাক্তারি যে পড়া হয়, মেডিকেল কাউন্সিলের সঙ্গে খুব জানাশোনা আছে, ভেতরের লোকেদের সাথে জানাশোনা আছে, সেখানে আমি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আমার নামে একটা ডাক্তারি সার্টিফিকেট বের করে ফেললাম। সার্টিফিকেট তো পেয়ে গেছি, মেডিকেল কাউন্সিলের খাতাতেও আমার নাম আছে, কিন্তু আমি কি আদৌ ডাক্তার? পারবো চিকিৎসা করতে? তো তন্ত্রের ক্ষেত্রেও এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে। আমি দেখেছি বেশ কিছু গুরুদেবরা তারা বলেন, না পুজোর তো একটা খরচ আছে, সেই পুজোর খরচটা শিষ্যকে বহন করতে হবে। এখানে বড় প্রশ্ন জাগে। পুজোর অবশ্যই খরচ আছে, কিন্তু যে বাড়িতে যিনি গুরু তার বাড়িতে তো নিত্যদেব সেবা হয়, মানে ইষ্ট সেবা তো অন্তত হবেই। বিশেষ বিশেষ তিথিতে তার ইষ্টের পুজোও হবে অবশ্যই। তার সেই পুজোর যখন জোগাড় করতেই হচ্ছে, তখন শিষ্য বানানোর অছিলায় টাকা নেওয়া কেন? এবং টাকার অঙ্কটা নেহাত কম নয়। আমার খুব পরিচিত একজন, তিনি বেহালায় থাকেন, আমাকে রিসেন্ট গল্প বলেছেন। তিনি তাকে ওখানকারই একজন, আমি নাম বলবো না, তিনি কিছুই বোঝেন না, তাকে দীক্ষা দেওয়ার নাম করে তোকে শাক্তাভিষেক দেব না, কত 18,000 টাকা, 18,000 টাকা জোগাড় করে সে দিয়েছে, তাকে শাক্তাভিষেক দিয়ে দিয়েছে। এই ধরনের দীক্ষা দেওয়ার কি কোনো মানে আছে? এবার দিয়েছ তো দিয়েছে, আপনার বোঝা বইবার ক্ষমতা নেই, আপনার মাথায় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, অবস্থাটা কি দাঁড়াবে? হয় আপনি বোঝা ফেলে দেবেন, নাহলে বোঝা শুদ্ধ হুমড়ি খেয়ে পড়বেন। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাও ঘটে। তাই তন্ত্র একটা ধাপ অবলম্বন করতে হয়, একটা যোগ্যতা অবলম্বন করতে হয়। নির্দিষ্ট ক্ষেত্রে যার আধার একদমই পরিপক্ক নয়, মানে ওই রকম ভাবছে যে একটা দীক্ষা তো নিতে হবে, দীক্ষা নিলে, দীক্ষা না নিয়ে ঠাকুরের রান্না বান্না করা যায় না ইত্যাদি শুনেছি, তাকে শুধুমাত্র নাম দীক্ষা দিতে হয়। তারপর তার যদি আধ্যাত্মিকতার দিকে মন যায়, মানে আমি আগেবার বলেছিলাম, অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। তো মন যখন একদম অন্নময় কোষে ঘোরাঘুরি করছে, সেই যোগ্যতায় শুধুমাত্র নাম দীক্ষাই শ্রেয়। মন যদি মনোময় কোষে আসে, তখন তাকে শাক্তাভিষেক দেওয়া যেতে পারে।
মন যখন প্রাণময় কোষে তখন তাকে পূর্ণাভিষেক দেওয়া যেতে পারে। মন যখন জ্ঞানময় কোষে তখন তাকে সাম্রাজ্যাভিষেক দেওয়া যেতে পারে। মন যখন বিজ্ঞানময় কোষে তখন তাকে মহাসাম্রাজ্যাভিষেক দেওয়া যেতে পারে। এরপরে স্বরামনায় দীক্ষা ইত্যাদি বিভিন্ন পরম্পরার বিভিন্ন রকম দীক্ষা আছে, যেটাকে সোজা বাঁধার কথায় বিজ্ঞান আনন্দময় কোষে যেতে গেলে সন্ন্যাস দীক্ষার মতন। এবার তান্ত্রিকী সন্ন্যাস বলেও তো একটা ব্যাপার আছে। তান্ত্রিকী সন্ন্যাস ব্যাপারটা কি, এটাও বুঝতে হবে। বৈদিক সন্ন্যাস, যেটাকে আমরা বলি বিরজা হোম করে নিজের পিণ্ড দান করে যে দশনামী সম্প্রদায়ের সৃষ্টি করেছেন শঙ্করাচার্য, তান্ত্রিকের ক্ষেত্রেও কিন্তু তন্ত্রের ক্ষেত্রেও এরকম সন্ন্যাস নেওয়া যায়। আমাদের এমনিতেও দেখুন বেদের সময় 4টে আশ্রমের ভাগ ছিল না, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো একটা মানুষ সাধনা করতে করতে একটা সময় এসে যখন তিনি সম্পূর্ণ আসক্তি মুক্ত হন, আসক্তি মুক্ত মানে তার মধ্যে বৈরাগ্য এসছে। বৈরাগ্য আসা মানে কি, চলে যাব গাছতলায় গিয়ে কি করব না, সারা ভারত পায়ে হেঁটে ঘুরে বেড়াবো না। বৈরাগ্য তাকেই বলে, এটা ভালো করে মাথায় রেখে দেবেন। বৈরাগ্য হলো সেই জিনিসটা যখন একটা মানুষ ভাবেন যা পেয়েছি সন্তুষ্ট, যা পেয়েছি সন্তুষ্ট, হলেও হলো না হলেও হলো, কোনো ক্ষতি নেই। এই রকম ভাবটা যখন মনে একদম ভেতর থেকে আসে তখন সেটা হচ্ছে বৈরাগ্য। পেলেও ভালো, না পেলেও কোনো কিছু নেই, মানে কোনো কিছুতে আমি জড়িয়ে নেই আর। তখন তাকে ওই আমনায় সন্ন্যাস দীক্ষা, যেটাকে বলা হয় স্বরামনায় দীক্ষা, এটা হয়। এবার এগুলোর জন্য এই যে বললাম এরকম যোগ্যতার তো প্রয়োজন, টাকা দিয়েও তো এগুলো হয় না। কিন্তু এই যে বললাম যথেষ্ট বিতর্কিত ব্যাপারটা, এখন টাকা দিয়েই এগুলো হচ্ছে। বিশ্বাস না হয় আপনারা বিভিন্ন মানে জায়গায় গিয়ে খোঁজ করুন। ফেসবুকে প্রচুর মানুষ আছেন দেখবেন, বড় বড় নামের অধিকারী। তাদের জিজ্ঞাসা করুন আমি এই অভিষেকটা নেব, কি করতে হবে, আপনার হাতে একটা লম্বা চোথা ধরিয়ে দেবে। এভাবে হয় না, এতে দীক্ষাটা কলঙ্কিত হচ্ছে। দীক্ষাটা কলঙ্কিত হচ্ছে। দীক্ষাতে একটা হর্তুকি গুরুদক্ষিণা নিয়েও দীক্ষা হয় যদি যোগ্যতা থাকে, আর যোগ্যতা না থাকলে হাজার হাজার টাকা দিয়েও হয় না। হ্যাঁ, যদি গুরুর লোভ থাকে অবশ্যই হবে। এবার দেখুন এইখানে আমি না বারবার অনেকবার লিখেছি, ব্যবসায়ী গুরু খুঁজে নিতে হবে আপনার। ব্যবসায়ী গুরু মানে গুরু আর ব্যবসায়ী গুরুর মধ্যে বিচার করে খুঁজে নেয়। বাজারে গেলে একটা বেগুন, এখন বেগুন মানে খুব সস্তা হয়ে গেছে এই মুহূর্তে। কিছুদিন আগেও 80 টাকা কেজি যাচ্ছিল, এখন 20 টাকা কেজি। তো ওই 20 টাকার কেজি বেগুনও যখন আপনি কেনেন তখন বেগুনটাকে তুলে ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো করে দেখেন এরকমভাবে। কেন দেখেন? কানা আছে কিনা। একটা বেগুন কিনতে গেলেও যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তখন আপনার জীবনের পথ দর্শাবেন যে মানুষটা। দীক্ষা কথার অর্থ দিয়তে জ্ঞান সদ্ভাব ক্ষীয়তে পশুবাসনা। আপনার মধ্যে জ্ঞানের সঞ্চার করবেন। শুধু আপনার ওই জ্ঞান মানে কি ওই মুখস্থ বুলি কিছু স্তোত্র অমুক তমুক জ্ঞান না, এ হলো সেই জ্ঞান যাতে আপনি নিজের ভেতর থেকে নিজে শক্তিশালী হয়ে উঠবেন। এই যে আপনি সারাদিন চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকেন, কি হবে কি হবে কি হবে, এই চিন্তা ভাবনাগুলো থেকে মুক্ত হতে পারবেন।
আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি বাইরে তো ঈশ্বর কোথায় খুঁজবেন? নিজের মধ্যেই তাকে খুঁজে পেয়ে যাবেন। এই যে জ্ঞান, যে জ্ঞান ফিজিক্সে পাওয়া যায় না, যে জ্ঞান কোয়ান্টাম তত্ত্ব দিয়ে বোঝা যায় না, থিওরি দিয়ে, সেই জ্ঞান আপনি নিজের মধ্যে পাবেন। তো সেই জ্ঞান যার কাছ থেকে লাভ করবেন, আপনি বা আমি, সেই মানুষটাকে বাজিয়ে নেবেন না? তার সেই জ্ঞানটা দেওয়ার যোগ্যতা আছে কিনা? আপনি নিশ্চয়ই বাংলার টিউশন নেওয়ার জন্য একজন ডাক্তারের কাছে যাবেন না? আইনি পরামর্শের জন্য নিশ্চয়ই একজন স্কুল টিচারের কাছে যাবেন না? যাবেন কি? আবার মানে রোজকার পাড়ার খবর জানতে নিশ্চয়ই একজন উকিলের কাছে যাবেন না? যাবেন কি? তো কেন এটা বললাম না? উকিলের একটা নির্দিষ্ট কাজ আছে, ডাক্তারের একটা নির্দিষ্ট কাজ আছে, স্কুল টিচারের একটা নির্দিষ্ট কাজ আছে। তারা সেই দিকগুলোই দেখতে হবে। আমি টিউশনের জন্য স্কুল টিচারের কাছে যাব, আমি আইনি পরামর্শের জন্য উকিলের কাছে যাব, চিকিৎসার জন্য আমি স্কুল টিচারের কাছে যাব না, উকিলের কাছে যাব না, ডাক্তারের কাছে যাব। যেমন আছে, ঠিক তেমনি অভিষেকাদি প্রাপ্ত হতে হলেও আমাকে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। আর আগে দেখতে হবে যে অভিষেকটা যিনি দিচ্ছেন তার সেই যোগ্যতা আছে কিনা। একটা মাধ্যমিকের ছেলে তো নিশ্চয়ই একটা মাস্টার্সের ডিগ্রি ছেলেকে পড়াতে পারে না। তো যিনি অভিষেকটা দেবেন তারও তো সেই আগে যে সেই যোগ্যতাটা থাকতে হবে যে হ্যাঁ তার সেটা দেওয়ার যোগ্যতা আছে। তবেই তো বই মুখস্থ করলাম, বইয়ে লেখা আছে, বিভিন্ন বইয়ে পাওয়া যায় বিভিন্ন অভিষেক, তার কি কি ফর্ম, মানে কিভাবে দিতে হবে, কি কি মন্ত্রগুলো আবার অন্য গ্রন্থ থেকে পাওয়া যাবে। সেইভাবে সাজিয়ে গুছিয়ে বসে ওইভাবে পুজো করে অভিষেক তো দিয়ে দেওয়াই যায়। কিন্তু এটা ব্যাপারটা কি সেরকম হলো আদৌ? আগে তো দেখতে হবে যোগ্যতাটা হয়েছে কিনা। আমাকেই কতবার এরকম মানে খোঁচা খেতে হয়েছে, কটূক্তি হয়েছে, আমাকে বিভিন্ন মানুষ কটূক্তি করেছে। আমি কিছু করি না, তারপরেও নাথিং, আমি কোনো এই ধরনের তন্ত্রক্রিয়া বা কিছু এই জাতীয় কিচ্ছু করি না, কাউকে বলিও না যে আমি কোনো সমস্যার সমাধান করতে পারি, তারপরেও আমাকে নিয়ে করতে হয়। কেন? সোজা কথা ওই যে বললাম, কিছু মানুষ আছে এমনি মানে কিছু একটা কটূক্তি করতে হবে তাই করেন, আর কিছু মানুষ আছে যাদের কাছে আমার কথাগুলো গায়ে লাগে। আর পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনারাই বুঝে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বুঝে শুনে এই পথে, যদি আধ্যাত্মিকতার পথে আসেন তাহলে বুঝে শুনে পদক্ষেপ নিন। ভালো থাকুন, ধন্যবাদ।